হঠাৎ করে যে লঞ্চ বন্ধ, এখন এই জায়গাতে সকালবেলাও শুনি না যে লঞ্চ বন্ধ। 50 টাকার ভাড়া তারা 500 টাকা দিয়ে আসছে সবাই, এখন কি করবে? ছোট ভাই পরীক্ষার্থী, এখন থেকে লঞ্চ ছাড়বে না। পণ্য ও গণপরিবহনের পর এবার লঞ্চ চলাচল বন্ধ, পথে ঘাটে চরম দুর্ভোগ, ট্রেনে উপচে পড়া ভিড়। 3টা থেকে 4টা পরীক্ষা দিল, তারা যে তাদের বাসায় ফিরে যাবে, যাওয়ার মতো কোনো পরিস্থিতি এই স্টেশনের মধ্যে নাই। স্টেশনে আপনার টিকিট দিচ্ছে না বা টিকিট শেষ। কক্সবাজারে আটকে পড়েছেন 20,000 পর্যটক, বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে চট্টগ্রাম। পরিবহন ধর্মঘটের কারণে আমরা বাসের টিকিট ক্যান্সেল হয়েছে এবং কোনোভাবে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এখানে আটকে ছিলাম বেশ কয়েকদিন, 2-3 দিন। এখন এই পুলিশের এই উদ্যোগের কারণে আমরা অন্তত যার যার গন্তব্যে পৌঁছাতে পারছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বৈঠক স্থগিত। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক, সুযোগ নিলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রী। সিন্ডিকেটের কারসাজি দেখছে বিএনপি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কার্যক্রম, 7 দিনে ভ্যাকসিন পাবেন 70 লাখ মানুষ, সব কেন্দ্রে উপচে পড়া ভিড়। 10,000 টাকায় ঢাকায় পাকা বাড়ি সহ নানা প্রলোভন, হত দরিদ্রদের টার্গেট করে প্রতারণা, থানায় অভিযোগের পর মূল হোতাকে ধরতে অভিযান। একটু ঘন্টাকার শিখতে পারলেই সে মিস্ত্রি, আর অনেকে আছে মনে করেন জাহাজ কোনো রকম একটু চালাইতে পারে, হেও সুকানি। নদীপথে আতঙ্ক, 7,000 অবৈধ বাল্কহেড, অদক্ষ চালকের কারণে প্রায় দুর্ঘটনা, বালু ব্যবসায়ীদের কাছে অসহায় বিআইডব্লিউটিএ। পণ্য ও গণপরিবহনের পর এবার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করল মালিকপক্ষ। ভাড়া বাড়ানোর দাবি না মানা পর্যন্ত চলবে না কোনো আন্তঃজেলা নৌযানও। এদিকে সকাল থেকে গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ। পায়ে হেঁটে দফায় দফায় যানবাহন পরিবর্তন করে ছুটতে হয়েছে গন্তব্যে। জীবন জীবিকার প্রয়োজনে সবাই ছুটছেন অনিশ্চিত যাত্রায়। দফায় দফায় যানবাহন পরিবর্তনই শুধু নয়, পায়ে হেঁটে রওনা হতে হয়েছে বেশিরভাগ মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। গাবতলী থেকে সাভার 100 টাকা পিস 3 জন করে নিয়ে যাচ্ছে। 100 টাকার সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা, 200 টাকার চাইতেছে 800 টাকা। ধর্মঘট ডাকার কারণে বাস চলাচল বন্ধ, তেলের দাম বৃদ্ধি, এগুলো তো জনসাধারণের একটা ভোগান্তি। এখন যাব কুষ্টিয়াতে, বাস তো নাই। জ্বালানি তেলের দাম বাড়ার অস্বস্তির সঙ্গে চাকরিজীবী ও শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত সূচি মানতে গিয়ে ক্ষোভ পৌঁছেছে চরমে। রবিবারের কারণে আমাকে যেতে হচ্ছে। পরীক্ষার হলে ঢুকতে লেট হয়ে গিয়েছে এবং আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। পরীক্ষার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারিনি, আমরা সন্দেহে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না। সড়কের যখন এই অবস্থা, তখন দক্ষিণাঞ্চলের মানুষের ভরসার নৌপথও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লঞ্চ পরিবহন মালিক সমিতি। তাদের দাবি, তেলের দামের সঙ্গে মিলিয়ে ভাড়া বৃদ্ধি করা না হলে সম্ভব নয় লঞ্চ চলাচল অব্যাহত রাখা। তেলের মূল্য বৃদ্ধির কারণে তো হঠাৎ করে আরও 23 ভাগ খরচ বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা সরকার মেনে না মেনে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মালিকই জাহাজ চালাবে না। এদিকে না জেনে যারা এসেছিলেন লঞ্চ টার্মিনালে, তারাও পড়েছেন ভোগান্তিতে। একটা এজেন্সি দাম বাড়াইতেছে, আরেকটা এজেন্সি ধর্মঘট করতেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা টোটালি ভোগান্তির শিকার। লাগামহীন যে কষ্টটা শুরু হয়েছে, এটা কবে শেষ হবে একমাত্র আল্লাহই জানে। আমার ছোট ভাই পরীক্ষার্থী, এখন থেকে লঞ্চ ছাড়বে না। আমি বিকালবেলা ফোন দিয়ে হয়েছে, বলছে লঞ্চ ছাড়বে। এখন এসে দেখি কোনো লঞ্চ নাই। এই যে ভোগান্তিটা, এটা কে নেবে? জ্বালানি তেলের দাম বাড়ায় গত শুক্রবার থেকে দেশ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ও মালিক সংগঠনগুলো। লঞ্চ মালিকদের ধর্মঘটের কারণে লঞ্চ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শাতিলা, আমরা জানি যে আজ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে পরিবহন ধর্মঘট তার দ্বিতীয় দিন, এ বিষয়ে আসলে আপনি আমাদেরকে আরও কিছু বিস্তারিত তথ্য দিবেন আশা করি। জেনিফার, সেটি হচ্ছে যে আজকে যখন আমরা মাঠে ছিলাম, মাঠ পর্যায়ে ছিলাম এবং ভোগান্তির যে চিত্রগুলো আমরা দেখেছি, সেই চিত্রগুলো আসলে শুরুটা কোথা থেকে হয়েছে সেটা আপনাকে একটু দেখাবো। আসলে দামটা কখন বেড়েছে, কিভাবে বেড়েছে আমরা একটু দেখে আসি। সেটি হচ্ছে যে দাম বাড়ার যে বিষয়টি আমরা প্রথম পেয়েছি,
সেটি হচ্ছে যে ডিজেল কেরোসিনের দাম বেড়েছে কিন্তু 23%, অর্থাৎ 23% দাম হুট করে বাড়িয়ে দেওয়া কিন্তু এক ধরনের বিপজ্জনক বিষয়। এটি কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন, এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে 65 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে, 15 টাকা বাড়ানো হয়েছে 80 টাকা। 3 নভেম্বর মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে এবং সবশেষ এই দাম বৃদ্ধি করা হয়েছিল কিন্তু 2016 সালের এপ্রিলে। যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দাম বাড়ানো হয়েছে, এই দাম বাড়ানোর বিষয়টি কিন্তু জনগণের মধ্যে যে প্রভাবটি পড়েছে এখনো পর্যন্ত আমরা সেটি কিন্তু সড়কের প্রভাবগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ গণপরিবহনের প্রভাবগুলো দেখতে পাচ্ছি। আমরা জানি যে সড়ক পরিবহন যে মালিক এবং শ্রমিকদের যে সংগঠনগুলো রয়েছে তারা ধর্মঘট ডেকেছে এবং সেই ধর্মঘট কিন্তু শুক্রবার থেকে শুরু হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু 2 দিন ধরে এই ধর্মঘটের ভোগান্তিতে পড়েছেন। আজকে লঞ্চ মালিকরা সেই ধর্মঘটটি ডেকেছে, তার মানে শুধুমাত্র বাকি আছে ট্রেন। আমরা ট্রেন নিয়ে একটি প্যাকেজ দেখে আসবো এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জেনে আসব। প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছা মাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন সেখানেই মরার উপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘন্টার পর ঘন্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা তাদের। স্ট্যান্ডিং পাইছি কিন্তু গাড়িতে উঠতে পারবো কিনা সে সন্দেহ আছে। বাস মালিকের সাথে সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের এই ভোগান্তি। আমি ওদের সে নিউ মার্কেট থেকে হেঁটে আসছি স্টেশন পর্যন্ত। একটা মহিলা বা বাচ্চা তাদের দাঁড়ায় থাকা সেই সক্ষমতা নাই, তারা মাঝে মাঝে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন তৈরি হচ্ছে। ব্যাংক সহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকুরির পরীক্ষা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েন রাজধানীতে আগতরা। এছাড়া জরুরি কাজে ঢাকা এসেও বিপদে পড়েন অসহায় মানুষ। পরীক্ষা দিতে আসছিলাম, আসছি এইভাবে এইভাবে। যাদের এই ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা নাই, তারা কি করবে? শুক্রবারে যারা সকালে পরীক্ষা দিয়ে চলে যেতে চাইছিল তারা তো যেতে পারেনি। এই অবস্থার মধ্যে এই স্টুডেন্টরা কিভাবে বাসায় ফিরবে, পরীক্ষার্থীরা কিভাবে যাবে? বাড়তি চাপ সামাল দিতে আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করার কথা জানান রেল সংশ্লিষ্টরা। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ট্রেনে, আন্তনগর ট্রেন সময় আমরা নতুন করে 22টি কোচ সংযোজন করেছি। আজকে আগামীকাল আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন নানা সমস্যায় জর্জরিত বিশৃঙ্খল পরিবহন খাত যেন হঠাৎ করেই বন্ধ হয়ে এমন জনদুর্ভোগ তৈরি করতে না পারে সে ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে সরকারকে। একই সাথে উদ্বুদ্ধ পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শাতিলা, আমি আপনার কাছে একটু জানতে চাইব, যে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে এর পেছনে আসলে যুক্তিটা কি, মানে কারণটা কি আসলে? আচ্ছা, কারণটা কিন্তু পুরনো। কারণের যে যুক্তিগুলো সেগুলো কিন্তু বিজ্ঞপ্তিতেই ছিল, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু এ বিষয়ে আমাদের সাথে মানে কথা বলেছিল, অর্থাৎ গণমাধ্যমের জন্য যে বিজ্ঞপ্তিটা তারা প্রচার করেছিল বা সাধারণ মানুষের জন্য যে বিজ্ঞপ্তিটা তারা প্রচার করেছিল তাতে কিন্তু ছিল। সেই বিষয়টি আমরা আরেকবার দেখে আসি যে কীরকম। পেট্রোলিয়াম কর্পোরেশনের যুক্তিগুলো এরকম ছিল যে বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকার ভর্তুকি দেয় তেলে। আমরা জানি যে জনগণের সুবিধার জন্য বা জনগণের জন্যই সরকার যেসব পণ্যে ভর্তুকি দেয় তার মধ্যে একটি হচ্ছে এই জ্বালানির তেল। ভর্তুকি যে দেয় ডিজেলের লিটার প্রতি কিন্তু সে ভর্তুকি দেয় 13.01 টাকা, ফার্নেস অয়েলের লিটার প্রতি 6.21 টাকা, এবং প্রতিদিন সরকারকে লোকসান গুনতে হয় 20 কোটি টাকা। এই যে যুক্তি, এই যুক্তিটির কারণে কিন্তু সরকার বলছে যে সরকার যে লোকসানগুলো গুনছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে লোকসানগুলো গুনছে, সেই লোকসানগুলো থেকে মুক্তি পেতেই কিন্তু তারা এই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। 5 বছরে বাড়ানো হয়নি, কিন্তু হুট করে যখন 15 টাকা বেড়ে গিয়েছে তখন কিন্তু ভোগান্তিগুলো চরমে পৌঁছেছে। আমরা চলে যাব এখন যে সহকর্মীরা আছেন, সেই সহকর্মীরা যে আছেন সহকর্মীদের কাছে আমরা দেখে নিব যে এখন সর্বশেষ পরিস্থিতিগুলো আসলে কেমন।
সাতিলা সারাদিন ব্যাপী আসলে সড়ক সাধারণ মানুষের সড়কে দুর্ভোগ আমরা দেখেছি। ধর্মঘট ছিল, সাধারণ মানুষ সেই ধর্মঘট অপেক্ষা করেই কিন্তু সব কিছুকে বাদ দিয়ে কিন্তু এই সবশেষ সদরঘাটে এসেছিল সাধারণ মানুষ যারা ঢাকা ত্যাগ করতে চেয়েছিল। কিন্তু আমরা শেষ মুহূর্তে দেখেছি আসলে এই দুর্ভোগ কিন্তু সদরঘাট পর্যন্ত আসলে ঠেকেছে। বিকেলবেলা হঠাৎ করে আসলে সিদ্ধান্ত হয় যে আসলে কোনো প্রকার নৌযান আসলে ঢাকা থেকে কোনো রুটে আসলে চলাচল করবে না। যারা বেশিরভাগ মানুষই কিন্তু যারা বিশেষ করে দক্ষিণাঞ্চলে মানুষ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই সদরঘাটে এসে পৌঁছেছেন। ফলে এই আসার পর কিন্তু তারা যখন জানতে পেরেছেন যে এই এখান থেকে কোনো ধরনের লঞ্চে যাবে না, তখনই কিন্তু দুর্ভোগের শুরু হয়েছে। বিশেষ করে গাজীপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই সদরঘাটে এসে পৌঁছেছেন। এসেই কিন্তু দেখেন যে পল্টনে কোনো ধরনের যানবাহন নেই। ফলে যারা অনেকে এসেছেন অনেকেরই কিন্তু আপনি জানেন বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী রয়েছে যারা ঢাকা থেকে ছাড়তে চায়, কারণ গতকালকেই কিন্তু পরীক্ষা হয়েছে, সরকারি পরীক্ষা ছিল। এই পরীক্ষা অংশগ্রহণ করার পর কিন্তু অনেকে ঢাকা ছাড়তে চেয়েছিল, কিন্তু সেই তারা জানতে পারে আসলে যে কোনো ধরনের লঞ্চই ছাড়বে না। তারা বলছেন যে আসলে এই ধরনের হঠাৎ করে এমন সিদ্ধান্তের ফলে কিন্তু তাদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে অনেকেই কিন্তু অর্থনৈতিক সংকটে রয়েছে, কারণ অনেকের পকেটেই কিন্তু টাকা নেই। এখান থেকে যে ফিরে যাবেন, কোথাও যাবেন, কিন্তু সেই জায়গা কিন্তু তাদের হাতে এখন পর্যন্ত নেই। ফলে এই বেশিরভাগ অনেকেই কিন্তু এই সদরঘাট টার্মিনালে অপেক্ষা করছেন কখন নাগাদ সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত পরে কিন্তু তারা হয়তো বা লঞ্চে করে বাড়ি ফিরবেন। কিন্তু এটা বড় শঙ্কার বিষয় হচ্ছে এরই মধ্যে কিন্তু লঞ্চ মালিক সমিতি তারা জানিয়েছে যে শতভাগ ভাড়া বৃদ্ধি তারা করতে চায়। বিষয়টিকে তারা বলছেন যে আসলে বৃদ্ধি না করা পর্যন্ত এই লঞ্চ চলাচল তারা লঞ্চ ছেড়ে যাবেন না। কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে এরই মধ্যে তারা যারা ধর্মঘটের মধ্যে ঢাকা প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে আসতে হয়েছে। ফলে এখানে আগেই কিন্তু তারা এই সরকারি সিদ্ধান্ত হওয়ার আগে কিন্তু তারা এর মধ্যে অতিরিক্ত ভাড়া তারা দিয়েছেন। কিন্তু এরপরেও কিন্তু কখন নাগাদ সেই সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পরে কিন্তু তারা জানতে পারবেন। তবে সরকারের অর্থাৎ এই নৌ মালিকদের এমন সিদ্ধান্ত তারা বলছেন এ ধরনের জিম্মি দশা থেকে তারা মুক্তি চান। তারা বলছে হঠাৎ করে এমন ধরনের সিদ্ধান্ত তাদের এক ধরনের সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে তারা মুক্তি চান। এই ছিল মূলত আমার কাছে সবশেষ অবস্থা। সদরঘাট থেকে আমাদের সহকর্মী রয়েছেন ফারুক ভাই, রবিন কমলাপুরে, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, মানুষের সীমাহীন দুর্ভোগের সাক্ষী কমলাপুর রেলওয়ে স্টেশন। যেহেতু সব ধরনের যে গণপরিবহন বন্ধ রয়েছে, সে কারণে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে যে আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রে কেবলমাত্র এই ট্রেনের উপরই নির্ভর করতে হচ্ছে। এবং সে কারণে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, মানুষকে এই প্রতিটি ট্রেনের মধ্যেই যে তিল ধারণের ঠাঁই নেই এবং অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন। কিন্তু তারপরও যারা এসেছেন যে রেলওয়ে স্টেশনে, তারা যথাসম্ভব চেষ্টা করছেন যে তারা যেন এই ট্রেনে উঠতে পারেন এবং ট্রেনে ওঠার মাধ্যমে তারা যেন তাদের গন্তব্যে যেতে পারেন। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে অনেক মানুষের নানাবিধ কাজ রয়েছে, জরুরি কাজকর্মের কারণে তাদেরকে আন্তঃজেলা যোগাযোগ করতে হয়। এবং বড় একটি যে বিষয়টি হলো যে মানুষের এই যে দুর্ভোগটি, সে দুর্ভোগ বাড়ার পেছনে যেটি ভূমিকা রেখেছে, অনেকেই কিন্তু এসেছিলেন রাজধানী ঢাকাতে দেশের বিভিন্ন জায়গা থেকে, যে বড় একটি শিক্ষার্থীদের বড় একটি অংশ এসেছিলেন। কেউ এসেছিলেন ভর্তি পরীক্ষার জন্য, কেউ এসেছিলেন চাকরির পরীক্ষার জন্য। কিন্তু সবাই এসে আসলে এই যে জনগণকে জিম্মি করার যে কর্মসূচি, সেটি যখনই যে পরিবহন সংশ্লিষ্টদের তরফ থেকে ঘোষণা করা হলো, তখন কিন্তু সবাইকে আটকে যেতে হয়েছে। এবং সে জায়গাতে যে অনেককে যেটি দেখা যাচ্ছে যে ট্রেনের যে কোনো টিকিটের পেতেই তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। একটা পর্যায়ে যে ট্রেন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এক্সট্রা ফেয়ার টিকিট বা ইএফটির মাধ্যমে যারা স্টেশনে এসেছেন তাদের একটু যে ট্রেনে চড়ার একটি ব্যবস্থা করে রেখেছেন। এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে অনেক ট্রেনে আসলে যে বাড়তি একটি যে বেশ কিছু যে বগি সংযোজন করা হয়েছে এবং তার মাধ্যমে যে সাধারণ মানুষের যে কষ্ট বা ভোগান্তি সেটি যেন কিছুটা হলেও লাঘব হয়, সে বিষয়ে যে কর্তৃপক্ষ তারা তাদের যে সদিচ্ছার কথা জানিয়েছে, তারা তাদের যে চেষ্টার কথা জানিয়েছে। 22টি কোচ আজকে এখন পর্যন্ত বিভিন্ন ট্রেনে সংযুক্ত করা হয়েছে। এবং তার বাইরেও এই অবস্থাটি যতদিন পর্যন্ত এই যে সাধারণ মানুষকে জিম্মি করার কর্মসূচি চলবে, ততদিন পর্যন্ত এই যে বাড়তি কোচের ব্যবস্থা চলবে বলে ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে সবশেষ আসলে যে 2016 সালে 2013 সালের পর একবার দাম বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি তেলের দামের সঙ্গে আসলে যে সমন্বয় রেখে দাম বাড়ানো হয়েছিল। তারপর 2016 সালে তেলের দাম কমানো হয়েছিল এবং 2021 সালে এসে আবার যখন যে তেলের দাম এক লাফে 15 টাকা বাড়ানো হলো, অর্থাৎ যে 23% যখন নিয়ে বাড়ানো হলো, তখন কিন্তু মানুষের জন্য সব দিক থেকেই বা সব ক্ষেত্র থেকে আসলে যে সাধারণ মানুষের উপর যে চাপ তৈরি হলো এবং যে ভোগান্তিটি কয়েক গুণ বাড়িয়েছে। এই যে আজকে যখন এই
জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাত দিয়ে যখন সাধারণ মানুষকে জিম্মি করে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, এই কারণে মানুষকে কোনো বিকল্প না পেয়ে ট্রেনে চড়তে হয়েছে এবং ট্রেনে কিন্তু যে বেশিরভাগ মানুষকেই কিন্তু দাঁড়িয়ে থেকে তাদেরকে যেতে হয়েছে। অনেকে জানলা দিয়ে তাদেরকে ট্রেনে চড়তে হচ্ছে, কেউ বা দরজাতে নারী পুরুষ সব ধরনের সব বয়সী মানুষকে কিন্তু চরম একটি ভোগান্তি নিয়ে তাদেরকে ঢাকা ছাড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সাথিলা, আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন যোগ দিয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে, এবং এর আগে সাদাত রহমতুল্লাহ যোগ দিয়েছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমরা এটা জানতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নির্ধারিত যে বৈঠক ধর্মঘটকারীদের সেটি স্থগিত করা হয়েছে। এরপরে যে বিষয়ে আসি সেটি হচ্ছে যে কেন আসলে এই ধর্মঘট, অর্থাৎ ধর্মঘটের কথায় যদি আসি তাহলে হচ্ছে আদ্যপন্থের যে বিষয়টি সেটিতে যেতে হয় যে আসলে কখন থেকে শুরু হলো, অর্থাৎ বুধবার রাত থেকে অর্থাৎ ৩ নভেম্বর থেকে যখন এই তেলের দাম কার্যকর করা হলো তখন থেকেই কিন্তু ধর্মঘটের এক ধরনের ঘোষণা চলে আসছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই ধর্মঘটের ঘোষণার যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম এসেছিল সড়ক পরিবহন মালিক এবং শ্রমিকদের যে সংগঠন সেই সংগঠনের কাছ থেকে, এবং তারা যে জানিয়েছিল সেটি হচ্ছে যে তেলের দাম বাড়ার কারণে তাদের পক্ষে আসলে ভাড়া যে রয়েছে সেই ভাড়াগুলো এই ভাড়ায় যানবাহন পরিবহন করা সম্ভব হচ্ছে না। এ কারণে এই দাবিতেই তারা কিন্তু দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়। কিন্তু মনে রাখতে হবে এই ধর্মঘট কিন্তু একাংশের ডাকা, অর্থাৎ দেশ ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে মালিক এবং শ্রমিক দু পক্ষেরই তারা কিন্তু আসলে যৌথভাবে এই ডাকটা দেয়নি। আমরা দেখেছি একাংশ করে এই ডাকটি দিচ্ছে, যার সঙ্গে যোগ হয়েছে আজকে 6 নভেম্বর, অর্থাৎ একদিন পরেই কিন্তু আমরা দেখেছি যে লঞ্চ মালিক সমিতিও কিন্তু তাদের যে ডাক দিয়েছে তার যুক্তিগুলো ছিল, কিন্তু তারা বলেছে যে তাদের যেমন তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু তাদের লঞ্চ চালানো সম্ভবই হচ্ছে না, অর্থাৎ যন্ত্রাংশের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। সাথীলা, আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি, ছোট্ট করে একটি প্রশ্ন করতে চাই। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ধর্মঘটকারীদের সাথে কিন্তু বৈঠকটি স্থগিত করা হয়েছে। আসলে এই যে একটা অনির্দিষ্টকালীন ধর্মঘট, এ ব্যাপারে সরকার কেন বসতে চাইছে না? এই যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু খুবই মজার জেনিফার। মজার এই কারণ হচ্ছে যে আমরা দেখছি যে মানুষ ভোগান্তিতে পড়েছে, আমরা দেখছি যে মানুষ কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছে না, এবং এই ধর্মঘট যদি আসলে আরও কয়েকদিন ধরে থাকে তাহলে কিন্তু এটি শুধুমাত্র গণপরিবহন নয়, এটি কিন্তু প্রভাব পড়বে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ আমরা কিন্তু পণ্য পরিবহনের কথা জানি, কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো যখন পচতে শুরু করবে, কৃষকের ক্ষেতের ফসল যখন পচতে শুরু করবে তখন কিন্তু এই অবস্থা অন্যরকম রূপ নেবে। কিন্তু তারপরও কেন আসলে এই আলোচনাটা হয়ে উঠছে না? কারণ বারবার কিন্তু আমরা যখন সংবাদ সংগ্রহে যাই, আমরা যখন হচ্ছে সরকারি নীতি নির্ধারণের পর্যায়ে যে বৈঠকগুলো হয়, আমরা কিন্তু বারবার দেখেছি যে তেলের দাম বাড়ানোর কথা কিন্তু বারবার সুপারিশ এসেছে, বারবার সুপারিশ করেছে, কিন্তু সেই সুপারিশগুলো কিন্তু কখনোই খুব বেশি কার্যকর হয়ে অল্প অল্প বেড়েছে, কিন্তু হুট করে 15 টাকা তেলের দাম বাড়িয়ে দেওয়ার ব্যাপারটি কিন্তু আমরা আগে দেখিনি, কিন্তু এবার দেখছি, এবার সেটি কার্যকর হয়েছে। এখন কথা হচ্ছে যে যারা হচ্ছে সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ যারা এইখানে সংশ্লিষ্ট রয়েছেন তাদের কি অবস্থা দাঁড়াবে। আমরা একটু আদ্যপন্তটা একটু খুঁজে আসি। যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে বাস পরিবহন মালিক শ্রমিক সংগঠনের যারা আছেন তারা যে দাবিগুলোতে আসলে তাদের এই ধর্মঘটটা আসলে ডেকেছেন, সেই ধর্মঘটের দাবিগুলো কতটুকু যৌক্তিক এবং সেই বিষয়ে কিন্তু কথা হচ্ছে। অর্থাৎ এই যখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধির দাবিতে গণপরিবহনের ভাড়াটা বেড়ে যাবে তখন কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে কিন্তু সাধারণ মানুষের উপর, এবং সাধারণ মানুষ যেটি করবে সেটি হচ্ছে যে তার বিভিন্ন ক্ষেত্রে সে কিন্তু এই ভাড়ার যে বাড়তি দাম সেটি কিন্তু সে দিতে থাকবে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু বারবারই চলে আসবে। সেটি হচ্ছে যে লঞ্চের কথা যদি বলি, যে লঞ্চ মালিক সংগঠন কিন্তু একটু ভিন্নভাবে বলেছে। তারা কিন্তু বলেনি যে তারা ধর্মঘট দিচ্ছে, তারা এটি জানিয়েছে যে তাদের কাছে জ্বালানি তেল কেনার টাকা নাই, তাদের যন্ত্রাংশের দাম বেড়েছে এবং এ কারণেই তারা লঞ্চের ভাড়া বৃদ্ধির দাবি করেছে। আমরা খুবই মজার একটি বিষয় দেখেছি, সেটি এবার যে জ্বালানি তেলের দাম যখন বেড়ে যায়, অর্থাৎ এই যে পণ্য পরিবহনের কথা যখন আসে, প্রতিবারই কিন্তু মালিক শ্রমিকরা একটি জিনিস করে, সেটি হচ্ছে তেলের দামটা কমানোর কথা বলে। এবার তারা কমানোর কথাটি বলেছে, কিন্তু সবচেয়ে বড় যে দাবিটি তারা করেছে সেটি হচ্ছে ভাড়া বৃদ্ধি। অর্থাৎ আন্দোলন এবং ধর্মঘটকারীদের যে দাবি
সেই বিষয়টি কিন্তু এবার একটু অন্য রকম হয়েছে। তারা কিন্তু ভাড়া বৃদ্ধির উপর জোর দিচ্ছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে দেখতে হবে যে সেই সমঝোতা সরকারের সঙ্গে কখন এসে পৌঁছে। এবং মোটামুটি এই যে তেলের দাম বৃদ্ধির পরে যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটা মোটামুটি আমরা যে সরেজমিনে যেটি দেখতে পেয়েছি সেটি কিন্তু ছিল বেশ আশঙ্কাজনক। এবং এরপরে কিন্তু চলে আসছে যে বিশেষজ্ঞরা যেটি বলছেন, যে বিশেষজ্ঞরা যেটি বলতে চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই সংকটগুলো যাতে কমিয়ে নিয়ে আসে বোঝাপড়ার মাধ্যমে, অর্থাৎ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যাতে অনেক বেশি দিন পর্যন্ত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সেই প্রভাব সব জায়গায় পড়বে। জেনিফার। ধন্যবাদ শাতিলা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ঢাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন ও সামগ্রিক বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। গণপরিবহন বন্ধ থাকায় কক্সবাজারে আটকা পড়েছেন 20,000 পর্যটক। তাদের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করেছে জেলা পুলিশ। এরই মধ্যে ছেড়ে গেছে কয়েকটি বাস। এতে স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন সংগঠনের নেতারা, যার প্রভাব পড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজারে আসেন হাজারো পর্যটক। অনেকে এসেছেন বৃহস্পতিবার, আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার শিডিউলে ছিলেন তারাও এসেছিলেন আরও কয়েকদিন আগে। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি। এই অবস্থায় আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম ফেরানোর উদ্যোগ নেয় কক্সবাজার জেলা পুলিশ। সন্ধ্যার পর হতে নিবন্ধনের জন্য পর্যটকরা জড়ো হতে থাকে জেলা পুলিশ লাইন্সে। বিনা খরচে নিজস্ব পরিবহনে তাদের চট্টগ্রাম পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় জেলা পুলিশ। তাদের অসুবিধার কথা চিন্তা করে আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে তাদেরকে চিটাগাং পর্যন্ত ফ্রি অফ কস্ট পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটকরা। সকাল থেকে বাসের জন্য ট্রাই করতেছি, বাস পাই নাই। পরিবহন ধর্মঘটের কারণে আমরা বাসের টিকিট ক্যান্সেল হয়েছে এবং কোনোভাবে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এখানে আটকে ছিলাম বেশ কয়েকদিন, 2-3 দিন। এখন এই পুলিশের এই উদ্যোগের কারণে আমরা অন্তত যার যার গন্তব্যে পৌঁছাতে পারছি। এদিকে একই কারণে খাগড়াছড়িতেও আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাদের অভিযোগ, পরিবহন ধর্মঘটের অজুহাতে বাড়ানো হয়েছে সাজেকে রাত্রি যাপনের ব্যয় ও প্যাকেজে থাকা যানবাহনের ভাড়াও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। এদিকে কেউ এর সুযোগ নিয়ে ভাড়া বাড়ালে কিংবা পণ্যের দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। দেশের বাজারে বুধবার মধ্যরাত থেকে এক লাফেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় 23%, আর তাতেই দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পণ্য ও গণপরিবহন ধর্মঘটে সাধারণ মানুষকে সইতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সফরে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে আসেন শনিবার বিকেলে। দাবি করেন, বিশ্ববাজারে ক্রমাগত দাম বৃদ্ধি, বিপিসির লোকসান আর ভারতে পাচারের শঙ্কা থেকে দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না সরকারের। জ্বালানি তেলের দর সমন্বয়ের কারণে জনগণকে জিম্মি করা অযৌক্তিক উল্লেখ করেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেমন ডিজেলের মূল্য প্রতি লিটারে বেড়েছে 15 টাকা, ঠিক না? যদি প্রতি লিটার ডিজেল একটি যানবাহন 4 কিলোমিটার চলে, প্রতি লিটারে যদি 4 কিলোমিটার চলে, তাহলে যানবাহনের চলাচলে প্রতি লিটার খরচ বেড়েছে 3 টাকা 75 পয়সা। যদি এই হিসাবে ধরি আমি, 40 জন যাত্রী যদি একটি বাসে একজন যাত্রী 10 কিলোমিটার চলাচলের জন্য জনপ্রতি ভাড়া বাড়বে 0.93 পয়সা। এদিকে নিজ বাসায় এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আবারও ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান ওবায়দুল কাদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির অভিযোগ, সরকারের সিন্ডিকেটের কারসাজিতেই জ্বালানি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, আর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও মন্তব্য করেন নেতারা। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণ সভায় একথা বলেন তারা। দেখি যে বাস চলছে না, ট্রাকও চলছে না, মানুষ পায়ে হাঁটছে, মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরো দ্বিগুণ বাড়বে। যেহেতু আজকে দেশে মানুষ নিজের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, সুতরাং সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে। পৃথিবীর কোনো দেশে নাই যে একবারে এত টাকা বৃদ্ধি হতে পারে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হলো একটি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই সরকার তাদেরকে কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না, নিবৃত্ত করছে না। যারা জনগণকে কষ্ট দিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর লালবাগে বাচ্চু সর্দার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। কেউ যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর অত্যন্ত সফলভাবে কোভিড-19 মোকাবেলা, সেখান থেকেই কিন্তু আমরা শিক্ষা নিই। আগুন সন্ত্রাস, জনদুর্ভোগের সৃষ্টি করে, অহেতুক হানাহানির সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে মানুষের কষ্ট নিয়ে, আমরা তাদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধের ভাষায় কথা বলবো এবং সবসময় তাদেরকে আমরা ঘৃণা করব এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করব। বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন, সৌম্যসহ বেশ কয়েকজন। এই সিরিজের স্কোয়াডে থাকতে পারে চমক। জানা গেছে, নির্বাচকদের বিবেচনায় আছেন রাব্বি, ইমন, তৌহিদ হৃদয় সহ ঘরোয়া লিগের পারফর্ম করা 7 ক্রিকেটার। ইতোমধ্যে এনসিএল-এর পরবর্তী রাউন্ডে অংশ না নিতে তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 14 নভেম্বর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ব্যর্থ বিশ্বকাপ শেষে 2 ধাপে ফিরেছেন 10 ক্রিকেটার, 4 জন এখনও আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম, কখনো বোর্ড সভাপতি, কখনো বা নিজেদের মধ্যে। ব্যর্থতার অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফরমেন্সের পর তবে কি বদলে যাচ্ছে টি-20 স্কোয়াড? সব বিষয়ে আলোচনা হবে, খালি পুরা সার্বিক পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। আমাদের যে সিলেক্টর গিয়েছে ওর থেকে ওটা আমাদের জানতে হবে, কোচের সাথে ডিসকাশন আছে। প্রাথমিক একটা স্কোয়াড আমরা রেডি করছি, তো প্রাথমিক স্কোয়াডে কিছু খেলোয়াড়কে আমরা অলরেডি ন্যাশনাল লিগ থেকে পুল আউট করেছি। বিপরীতে তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ, যার জন্য 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা হওয়ার কথা আগামী 14 নভেম্বর। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক একটা পারফরমেন্স হয়েছে, তারপরেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে, তো সেই হিসাবে আমাদের বেস্ট পসিবল সাইডটা রেডি করার জন্য আমরা আজকেই বসছি, তো আগামী 2-1 দিনের মধ্যে দল আমরা রেডি করে ফেলব। তবে টি-20 দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রথম দিনে দেশে প্রায় 40,000 কমিউনিটি ক্লিনিকে দেয়া হলো করোনা টিকা। 7 দিনের এই কর্মসূচিতে টিকা পাবেন প্রায় 70 লাখ মানুষ। প্রতিটি ক্লিনিকে প্রতিদিন দেয়া হবে 500 ডোজ সিনোফার্মের টিকা। সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ, বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধ অনেক ইচ্ছে থাকলেও দিতে পারেননি করোনা টিকা। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো তার। ঘর থেকে 2 পা ফেলেই নিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। টিকা আমার এখন ঘরের কাছে, আমি ঘরে বসে পেলাম, আমার আর কষ্ট করতে হলো না। এভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল করোনার টিকা। ঘরের পাশের ক্লিনিকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে
এই সুন্দর টিকাদান কর্মসূচি করাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকায় আগ্রহে টিকা দিচ্ছে। এটা বাংলাদেশ সরকার নিতান্তই ধন্যবাদ পাওয়ার মতো। 2 মাস ধরে আমি অপেক্ষা করতেছি টিকার জন্য, আজকে পায়ে খুব খুশি হয়েছি। এইখানে যে স্বাস্থ্যকর্মীরা আছে খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে টিকা দিয়েছে, আমাদের কোনো সমস্যা হয়নি। গণটিকার কার্যক্রমে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে এসে টিকা নিতে পারবেন প্রায় 70 লাখ মানুষ। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। নির্ধারিত 7 দিনের যে কোনো একদিন বাছাই করে টিকা দিতে পারবে ক্লিনিকগুলো। তবে প্রতিটি ক্লিনিকের জন্য বরাদ্দ থাকবে 500 ডোজ টিকা। অনেকদিন ধরে যাবত ধরে আমাদের এই এলাকার লোকজন টিকার জন্য ঘোরাঘুরি করছে, এখন আজকে পায় এইখানকার লোকজন খুব আনন্দ। 2 দিন আগে মাইকিং করে দিছি, এখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা নিয়েছি। যারা রেজিস্ট্রেশন করেছে এবং মেসেজ পেয়েছে শুধুমাত্র তাদেরকেই আমরা টিকা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও 2টি ক্যাম্পেইনের আয়োজন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিকে 12 থেকে 17 বছর বয়সীদের, আবার অন্যদিকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে করোনার টিকা পৌঁছে দেয়া। সব মিলিয়ে করোনার টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে টিকাদান সম্পন্ন হলেও উপায় নেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। মাত্র 10,000 টাকায় ঢাকায় পাকা বাড়ি দেয়াসহ লোভনীয় অফার দিয়ে প্রতারণার ফাঁদ। হতদরিদ্রদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এই ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর দক্ষিণ বাড্ডার নানির বাড়ির মোড় এই এলাকায় করোনার সময় হতদরিদ্র মানুষের সেবক হিসেবে হাজির হন মোহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি। এলাকায় স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে সবার কাছ থেকে তুলে নেন 15 থেকে 20,000 টাকা। প্রথমে কিছু পণ্য দিয়ে সবার আস্থা অর্জন করেন, এরপরই বেরিয়ে আসে আসল চেহারা। রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি, বিদেশে পাঠানো, স্বল্প মূল্যে স্বর্ণ দেওয়ার কথা বলে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্র। বাচ্চা পেটে নিয়ে কাজ করে মানুষের পাশে কাজ করে টাকা দিচ্ছি, চাল দিব, তেল দিব, পরে বাচ্চাটা কত কষ্ট হয়ে চলি। এইখানে কম এখানে ঘর দিব, ঘরের লেগে দিছি 10,000 টাকা। চাইল ডাইল না দিব, 1 সপ্তাহের ভিতরে টাকা মানুষ জোগাড় করেন, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। আমরা ঘরে একটা বাড়ি দেবো, ঘর দেবো, আপনারা ওই কিছু টাকা দেন। সে বাইরের কথা বলছে, পরে কয়েকজন লোক জোগাড় করছে এই জায়গা, ঠিক আছে। জোগাড় করার পরে পরে বলছে যে আমরা ঘর দেই, সরকারের মাধ্যমে ঘর দেই, পরে ঘরের লোক জোগাইছে এখানে। এই চক্রের প্রধান মোহাম্মদ শরীফ নিজেকে পরিচয় দিয়েছেন উত্তরা র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা, আর এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জনের দায়িত্বে ছিলেন সুফিয়া নামের এক নারী। হত দরিদ্রদের টার্গেট করাই তাদের প্রধান কাজ। 20-30 লাখের মতন নিয়ে সুফিয়া, শরীফ আর সুফিয়ার আরেকটা ভাই আছে, তারা 3 জন পলাতক। ফোন দিলে আসে না, ধরে না। ফোন দিলে উনি আরো উল্টা আমাদের হুমকি দেয়। ও আমাদের খুব কষ্ট দিতেছে, রোজার মাস ধরে আমাদের কষ্ট দিছে, ওর বিচার চাই আমরা। এই ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পুলিশ জানায় দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে। একটা অভিযোগ পেয়েছি, যেহেতু এনারা প্রতারিত, অভিযোগে যেটা আছে। স্থানীয়রা জানান শরীফ দক্ষিণ বাড্ডা সহ বিভিন্ন এলাকার মানুষদের প্রতারিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের নদীপথের আতঙ্ক 7,000 অবৈধ বাল্কহেড। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন এই জলযানের ধাক্কায় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। তবে ঘুষ নেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ। আল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মোমো। 5,221 কিলোমিটার দীর্ঘ নদীপথে মূর্তিমান আতঙ্ক বালুবাহী নৌযান বাল্কহেড। বুড়িগঙ্গা, তুরাগ, মেঘনা, শীতলক্ষা সহ দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া গতিতে চলা বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ডুবছে যাত্রীবাহী নৌযান, প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে 4,700টি নিবন্ধিত বাল্কহেডের কথা বলা হলেও নদীতে চলছে 11,000 বাল্কহেড। আর এসব অবৈধ বাল্কহেড চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ শুকানি দিয়ে। অনেকের মাস্টার সার্টিফিকেট নাই, ঠিক আছে, আমার সিনিয়র একজন আছে, একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি। বিআইডব্লিউটিএ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনুমোদনহীন এসব বাল্কহেড। বালু ব্যবস্থাপনা যেটা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা দিয়ে থাকেন, সেখানে স্থানীয় পর্যায়েও একটু নজরদারি প্রয়োজন আছে। আমাদের কর্মচারী হোক আর
পুলিশের কর্মচারী, অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্কহেডের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানকারী একমাত্র সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর প্রধান চলমান অনিয়ম নিয়ে দিলেন দায়সারা জবাব। কৌশলগত, কারিগরি এবং এর যে সমস্ত ক্রু এগুলি ম্যান করে, এখানে সবার মধ্যে সমস্যা রয়েছে। রাতের আধারে নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি হলেও মানা হচ্ছে না বেশিরভাগ নদীতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর কারওয়ান বাজারে বাড়েনি কাঁচা পণ্যের দাম, বরং খুচরা পর্যায়ে শিম, বেগুন সহ অনেক সবজির দামই কমেছে, এমন দাবি এখনকার ব্যবসায়ীদের। তবে একদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। প্রতিদিনের মতোই নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। বিভিন্ন দোকান যাচাই বাছাই করে ক্রেতারাও কিনছেন দরকারি শাকসবজি। শুক্রবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে তার কেমন প্রভাব পড়েছে রাজধানীর এই বাজারে, এমন প্রশ্নের জবাবে এখানকার খুচরা বিক্রেতারা জানালেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কম ছিল আশপাশের কাঁচা বাজারের খুচরা বিক্রেতা। তাই পণ্য পর্যাপ্ত থাকায় অনেক সবজির দামই কমেছে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে। বেশিরভাগ ক্রেতাও জানালেন তুলনামূলক কম দামের কথা। আমরা তো মনে করেন সকালে মাল কিনি, বাজারে সব রকমের মালই পাইছি। ঢাকার বাড়ি যে মালটা যায় এখান থেকে, ওই মালটা না যাওয়াতে আমরা আরো কমে পাইছি গতকাল থেকে। 100 টাকা কেজি হয়েছে সিম আজকে, গতকাল আসলে 140 টাকা, 130 টাকা। তাল বেগুন গতকালকে আসলে আপনার 100 টাকা, আজকে হলো 90 টাকা। কফি আমার মনে হলো একটু দাম কম মনে হলো, 10টার মতো কম। গত সপ্তাহের চেয়ে বাজার আজকে একটু কম। সবজি এটা তুলনামূলক একটু দাম বেশি আগে থেকে, দাম কমেও নাই বাড়েও নাই। তবে এই বাজারের মাছ বিক্রেতারা জানালেন ধর্মঘটের বেশ প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। পরিবহন সংকটে স্বাভাবিক নেই সরবরাহ, তাই রাতারাতি বেড়েছে মাছের দাম। বাজার যেটা আছে 10-20 টাকা বাড়তি আছে সব মাছেই। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, সেই জন্য তাদের একটাই অজুহাত হচ্ছে যে ধর্মঘট, গাড়ি চলতেছে না, অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। এদিকে কাঁচা পণ্যবাহী যানবাহন চলমান ধর্মঘটের আওতার বাইরে রাখতে না পারলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে নিত্যপণ্যের বাজার, এমন আশঙ্কার কথা জানালেন ক্রেতা বিক্রেতা সবাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ করে যে লঞ্চ বন্ধ, এখন এই জায়গাতে সকালবেলাও শুনি না যে লঞ্চ বন্ধ। ছোট ভাই পরীক্ষার্থী, এখন থেকে লঞ্চ ছাড়বে না। পণ্য ও গণপরিবহনের পর এবার লঞ্চ চলাচল বন্ধ, পথে ঘাটে দুর্ভোগ, একমাত্র ভরসা ট্রেনে উপচে পড়া ভিড়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বৈঠক স্থগিত। তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক, সুযোগ নিলে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। সিন্ডিকেটের কারসাজি দেখছে বিএনপি। এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কার্যক্রম। 7 দিনে ভ্যাকসিন পাবেন 70 লাখ মানুষ, সব কেন্দ্রে উপচে পড়া ভিড়। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ে।